দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে খড়দহ রুইয়া সন্তোষ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা। এই জনসভায় সভাপতিত্ব করেন তপন দাস। প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন শফিকুল সর্দার, সুবীর সেনগুপ্ত, সিপিআইএম নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তাপস মজুমদার, বিশিষ্ট ডাক্তার গৌতম মুখার্জি, খড়দহ রহরা এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ, সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস, রিন্টু মৈত্র সহ সিপিআইএম জাতীয় কংগ্রেসের সমর্থকেরা এবং প্রচুর অঞ্চলের সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করেন। সংবাদ এই সময় রিপোর্ট। নির্বাচিত সংসদ পদ্ধতিতে তার কাছে মানুষের আকাঙ্ক্ষা কি, মানুষ এক দুই করে তাদের সমস্ত সাজেশন গুলো দিয়েছে, তার একটা সামারি আমরা একটা লিপিবদ্ধ করেছি। এগুলো নিশ্চয়ই ভোটের পরে বেশি কাজে লাগবে, কিন্তু কোন সন্দেহ নেই নিতে লাগুন। নির্বাচিত হয়ে খড়দার যন্ত্রণা, খড়দার রেলগেট ফ্লাইওভার করার বিকল্প আমাদের কাছে নেই। আগরপাড়া এখন ফ্লাইওভার হল না কেন? আপনি যা দেখছেন সব তো বাবা বলে। শিয়ালদা ফ্লাইওভার এই থেকে শুরু করে ব্যারাকপুর বারাসাত পর্যন্ত যা যাবেন সব তো বাবা বলে। এই আমলে একটা নতুন কিচ্ছু হলো না, একটা নতুন কিচ্ছু করতে পারলেন না। আগরপাড়ার ফ্লাইওভার হলো না, খড়দার ফ্লাইওভার হলো না, বিরাটির আন্ডারপাস হলো না কেন? শিল্পপতিরা ধরে ধরে তা আমরা দেখতে পাচ্ছি। তাই এই ভারতবর্ষের পরিবর্তন কেন দরকার, সহজেই আপনারা তা অনুধাবন করছেন। ভারতবর্ষের কংগ্রেস, ভারতবর্ষের বাম যখন সরকার করেছিল, ইউপিএ সরকার, আমরা ভারতবর্ষের মানুষের জন্য এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছিলাম, যার নাম কাজের অধিকার, আইনি অধিকার, রাইট টু ওয়ার্ক, যেটাকে আমরা মানরেগা বলে থাকি গ্রামে। সেই মানরেগা প্রকল্প এ বাংলায় বন্ধ হয়ে গেল কেন? এর জবাব তৃণমূলকে, এর জবাব বিজেপি सरकारকে দিতে হবে। देखिए, मैं तो ये चाहूंगा कि चुनाव आयोग और कड़ी से कड़ी कदम उठाए, क्योंकि अगर चुनाव आयोग की निगरानी में और केंद्रीय बल की उपस्थिति में अगर इस तरीके की खून खराबा होते रहे बंगाल में, तो जब ये नहीं रहेगी बंगाल में तो क्या होने वाला है, ये सोचकर मैं बड़ा शंकित हूँ। और इसके लिए जो सख्त से सख्त कार्रवाई करना चाहिए, जो जरूरी कदम उठाना चाहिए, चुनावी आयोग को वो कदम उठाना चाहिए। ये मेरा तरफ से जरूर मांग रखूंगा। जो शासन है उसके बाद भी इस तरीके घटना इलेक्शन कमीशन से तो उठ जाता है। ये बंगाल में कानून की हालत ऐसा बुरी, कानून की हालत आज से नहीं, कई सालों से, जिस दिन से सत्तारूढ़ पार्टी में तृणमूल शामिल हुई, काबिज में आए, बंगाल के सत्ता तृणमूल पार्टी के काबिज में आए, तब से ये लगातार जारी है। इसलिए चुनाव घोषणा की काफी दिन पहले मैं चुनाव आयोग के पास दिल्ली में गए, उनको सारे मेरा डेमोन्स्ट्रेशन दिए और बंगाल के हालत बताए। और इसलिए मैं कहता हूँ, ये चुनाव आयोग की निरीक्षण में जब चुनाव हो रहे हैं तो जिम्मेवारी चुनाव आयोग की होते हैं कि सख्त से सख्त कदम उठाए, क्योंकि आम लोग अगर डर की मारे चुनाव में अगर योगदान ना करे तो ये हमारे लिए बड़ा दुख की बात होगी। और सत्तारूढ़ पार्टी बंगाल को चाहते हैं कि बंगाल में आम लोग चुनाव में हिस्सा ना ले, डर की मारे वो चुनाव के दिन चुनाव योगदान करने में वो ना जाए, वो थोड़ा झिझकते रहे, उनको डर पैदा हो और चुनाव में मतदान कम हो, चाहे मतदान ना हो, ये मनसा लेकर, ये नापाक मनसा लेकर ये सत्तारूढ़ पार्टी बंगाल के इस तरीके से हरकत कर रहे हैं। मोदी দেখুন, উনি তো নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চান। নৈরাজ্যমূলক পরিস্থিতির মধ্য দিয়ে মাওবাদী, আরএসএস এদের সকলের সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন।
সুতরাং তিনি কখনোই কোনো আইনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে সমর্থন করেন না, কারণ আইন যুক্তির জায়গা, বিতর্কের জায়গা, সেখানে গেলে তিনি পরাজিত হচ্ছেন। অতএব তিনি এখন মানুষকে ডাক দিচ্ছেন যে আইন আদালতকে তুমি মান্য করো না, এটা সংবিধান বিরোধী কাজ। এই সংবিধান বিরোধী কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন। সেজন্যই মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সচেতন হন, কেন ভারতবর্ষ যদি নৈরাজ্যে চলে যায় তাহলে আপনার আমার ঘরও শান্তিতে থাকবে না। আদালতের অবমাননা, শুধু অবমাননা নয়, তিনি প্রকৃতপক্ষে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আদালত কোনো ব্যাপারই না, ওর যা মাসেল পাওয়ার আছে তারাই নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে ওর পরিকল্পনা। দুর্নীতিকে চাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা, কিন্তু চাপা তো দেওয়া যাচ্ছে না। যখনই আদালতে কোনো বিষয় যাচ্ছে সমস্ত দুর্নীতি সামনে উঠে আসছে, দুর্নীতিকে চাপা দেওয়া যায় না। উনি একটি সভায় হুমকি দিয়েছিলেন আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন যদি ওকে চোর বলা হয়। আমি তারপরে বললাম আপনাকে সবাই চোর বলবে, আপনি মানহানির মামলা করুন, আমি খুশি হব। আমি চাই ওর মতো একটা মানুষকে আদালতে তুলে সেখানে ওর যা মুখোশটা খুলে দেওয়ার জন্য। আসলে উনি এইসব ভয় পান। এখন সুপ্রিম কোর্ট যদি ইন্টারফেয়ার না করে তার বাতিল হয়ে গেল, বাতিল। কিন্তু যারা চাকরি পেয়েছিল সেটা তো আদালত অনুগ্রহ করে তাদের চাকরিটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন এর বিরুদ্ধেও আমার ধারণা অন্য কেউ মামলা করবেন, তারা হয়তো বলতে পারেন যে বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেটাকে রাখবে কেন। একটা জটিল পরিস্থিতি তৈরি হলো, বটে একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হলো। আইন না মেনে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য যদি কেউ কাজকর্ম করে তার পরিণতি এটা হতে বাধ্য, যা হচ্ছে এখানে।